জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন বর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত হয়। ব্যত্যয় কিন্তু আজকে ঘটছে না, তবে আর ইউ ফেমাসের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আপনি একই সাথে দেখতে পারেন, এবং সেখানে আপনি যুক্ত হয়ে যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথি কিংবা অতিথিদের কাছে। আপনার হয়ে আমি সেই প্রশ্ন এবং মন্তব্যটি পৌঁছে দিতে চাই আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। এবং আজকে আমি খুবই এক্সাইটেড যে আমাদের সাথে দারুণ কিছু মানুষ যুক্ত হয়েছে। জম্পেশ আড্ডা হবে। একজন মানুষের কথা না বললেই নয়, যার সাথে আড্ডাটা খুব জম্পেশভাবে হয়, এবং সেই মানুষটি আজকে আছে আমাদের সাথে। তবে দর্শক, একটা পরিচয় পর্বের আগে আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই। 2011 সালের এই দিনে আমরা বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের দুজন মানুষকে হারিয়েছিলাম। তাদের প্রতি স্মরণ রেখে আজকের দিনটিও আমি মনে করছি তাদেরকে। আপনারা জানেন তারেক মাসুদ এবং মিশুক মনিরের কথা, যারা এই দিনে আসলে প্রয়াত হয়েছিলেন। ফলে তাদেরকেও আমরা আসলে এই আয়োজন থেকে স্মরণ করার খানিকটা ছোট করে হলেও সেই স্মরণটি আমরা আসলে করতে চাই। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই দর্শক যে কারা আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে একজন পরিচালক যুক্ত রয়েছেন, যিনি আসলে ক্যামেরার লেন্স থেকে অনেক কিছু দেখেন এবং আমাদেরকেও দেখান। আমাদের সাথে যুক্ত রয়েছেন রাহাত কবির, নির্মাতা। স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে। দর্শক, আমাদের সাথে রয়েছেন শারমিন আখি, যিনি অভিনয়টা করেন, দারুণভাবেই করেন। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। এবং আমি যার কথা বলছিলাম যে দর্শক, যে মানুষটা থাকলে আসলে আড্ডাটা জম্পেশ হয়, আমার কোনো কথা বলতে হয় না। এবং আজকে আমি মোটামুটি নির্ভর থাকবো এই মানুষটা যেহেতু আছে, কারণ উনি একাই অনেক কিছু করতে পারেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন শাওন মজুমদার, স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ। কিন্তু এত বিশেষণ কাকে নিয়ে দিলেন? আমি তো সেই মানুষটা না। আপনি না, কিন্তু আপনাকে প্রথম যে কথাটা আমি বলতে চাই, আমার প্রথম প্রশ্ন থেকে আমি একটু সরে এসে আপনাকে খুব সুন্দর লাগছে। রাইট। আগে লাগতো না। না, ব্যাপার আসছে একটু ব্যাপার। আমি যদি আরো একটা হিংসে হইতেছে আপনাকে। গতবার দেখে আমি দেখে গিয়ে হিংসে ভাবছি আজকে সুন্দর লাগতে হবে, কোনো উপায় না। সুন্দরের সাথে আমি একটা শব্দ যোগ করতে চাই, ইচ্ছা করে যোগ করতে চাই। প্লিজ। নাদুস নদুস লাগে। ভাগ্য আমাদের ডিস্টেন্সটা একটু দূরেই আছে, কারণ স্কুল কলেজে যখন নাদুস নদুস বলতো খালি মুখে বলতো না, সাথে একটা অ্যাক্টিভিটিও থাকতো। অ্যাক্টিভিটিটা আজকে একটু ওকে, ঠিক আছে। আমরা সেই বিষয়ে আমরা অ্যাক্টিভিটিসে পরে যাবো, কারণ অনেকগুলো অ্যাক্টিভিটিস আজকে আমাদেরকে করতে হবে। তবে তার আগে রাহাত কবির ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার এই আয়োজনে যারা আসেন সবাইকে এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করি, আর ইউ ফেমাস? আমি ফেমাস না, কেন? আমার সাথে যারা দুইজন আছে তারা ফেমাস। আচ্ছা, আপনি কেন ফেমাস না? ফেমাস যারা হয় তাদেরকে ফেমাস করার কাজটা আমরা করি, এই জন্যই আমি ফেমাস না। ঠিক আছে, আমি নিলাম আপনার উত্তরটা নিলাম, কিন্তু এখানে একটা ব্যারিয়ার দিলাম। কারণ হচ্ছে আমি একদম শুরুতে যে কথাগুলো বলেছি, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ শুধুমাত্র তার কাজের জন্য। আপনার কাজটা যদি কাউকে ফেমাস করে, আপনিও ফেমাস। থ্যাংক ইউ। আখি, আপনার ক্ষেত্রে এই শব্দটা যদি, এই প্রশ্নটা যদি করি, আর ইউ ফেমাস, কি বলবেন? আমার মনে হয় না আসলে ফেমাস আমি তখনই নিজেকে বলতে পারবো যখন আসলে নক্ষত্রের মতো জলজল নিজেকে আসলে মনে করব, তখন বলতে পারবো যে আমি আসলে ফেমাস। আচ্ছা, এখনো মিট করে জ্বলছি আর কি, ওইভাবে অনেক বেশি করে জ্বলতে পারিনি। না, আমরা চাই আপনারা সবাই ফেমাস হন এবং ফেমাস হয়ে দিন শেষে বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করেন, সেটা আমাদের খুব প্রত্যাশা। শাওন মজুমদার, আপনাকেও জিজ্ঞেস করা একই প্রশ্ন দ্বিতীয়বারের মতো, আর ইউ ফেমাস? আই এম জেলাস। আমি অ্যাকচুয়ালি ফেমাস না, আমি জেলাস। যখন কেউ আমাকে প্রশ্নটা করে, এবং এই নিয়ে দুইবার আমি এই প্রশ্নটা শুনছি, বাট একবার আমি অ্যান্সার দিতে পারিনি যে আই এম ফেমাস। সো আই ওয়ান্ট টু বি ফেমাস হওয়ার ট্রাই করতেছি। এবং ফেমাস হতে হলে আসলে অনেক বড় তারকা হতে হয় না, অনেক বড় মনের মানুষ হতে হয়। তো আমি ছোটোবেলা থেকে সেটাই চেষ্টা করতেছি, যাতে আমি বড় মনের মানুষ হতে পারি এবং সবার মনে খানিকটা জায়গা করতে পারি, সেদিন আমি ফেমাস হব। এখন পর্যন্ত হতে পারিনি।
সবার মনে খানিকটা জায়গা করার জন্য দরকার হয় কাজ, এবং কাজটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। এবং দিন শেষে আমরা বলি আমরা হয়তো সবাই একটা সময় চলে যাব পৃথিবী থেকে, সবাই চলে যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কাজ। কাজটাই আমাকে কখনো না কখনো মনে করিয়ে দিবে, আচ্ছা ওই মানুষটা না এইরকম ছিল, এত দুর্দান্ত ছিল, এত দুর্দান্ত কাজ করতো। এবং শাওন মজুমদারের কথা আবারও বলি যে সে আপনি যেভাবে পারফর্ম করেন, আমি বিগ ফ্যান অফ ইউ, এই জন্য আমি বারবার আমি আপনার কথার অনেক বড় ফ্যান। সুন্দর করে কথা কেমনে বলে, আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আপনি খালি মাইম করতেছেন, রেকর্ড অন্যদিকে চালানো। একদমই না, একদমই না। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগে এবং আপনি থাকলে ব্যাপারটা স্বতঃস্ফূর্ত লাগে আর কি, এই জন্য। তো আমরা সেই কাজটা নিয়েই কথা বলতে চাই। আপনাদের সম্প্রতি একটা কাজ, সেটি বঙ্গতে আসলো এবং আমি বঙ্গর প্রমোশনটা করে দিলাম যদিও, কিন্তু সেখানে আসলে 5 Go Wild যে নামে যে কাজটা, সেই কাজটা আসলে আমি কেন দেখব? আমি একটু আপনার কাছে একটা ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউটা থেকে জানতে চাই, কেন দেখব আমি, এটার মধ্যে কি আছে? আচ্ছা, অফ দ্য ট্র্যাক এবং অন দ্য ট্র্যাক দুইটাই বলি। প্রথম হচ্ছে যে একটা কাজ তৈরি করার পিছনে অনেকগুলো মানুষ ইনভলভ থাকে। আমি আছি, আমার সাথে আর্টিস্টরা আছে, তো অনেকগুলো মানুষের পরিশ্রম, খাটনি, অনেক কিছু থাকে, সবাই পরিশ্রম করে। তো ওই জায়গা থেকে যখন আমরা যদি খুব লাইটলি বলি, এত কষ্ট করে একটা কাজ বানাইছি, দেখবে না, সবাই কষ্ট করে, সব কষ্ট করে, তাই না? আপনি আপনারা এর আগে অন্য যে কাজ করেছেন সেটাতে কষ্ট করেছেন না? অবশ্যই কষ্ট করেছেন। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অডিয়েন্সদের উচিত যে দেখে আমাদেরকে কৃতজ্ঞ করা, এটা যদি বলি লাইটলি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কাজটার মধ্যে ফান আছে, এন্টারটেইনমেন্ট আছে। আর যেটা হয় যে মূল ভাবনাটা ছিল এরকম যে আমরা সারা দিন কাজ টাজ করে অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দিন শেষে বাড়ি ফেরার পরে তখন যদি আমি কিছু দেখে আমার ক্লামজিটা কমে, আমার টেনশনটা কমে, আমি একটু আনন্দ পাই, যদি একটু হাসতে পারি, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কিছু লাইট কাজ করি, তাহলে হয়তো সারাদিনের ক্লান্তি হয়তো ভোলার জন্য এই কাজটা অনেক বেশি আউটপুট দেবে। এটার সাথে কি এভাবে একটা বিষয় যুক্ত করা যায়? আপনি যেহেতু পরিচালক, আপনি নির্মাতা, আপনার পয়েন্ট অফ ভিউটা একরকম, আর আমার দর্শক, আমি সাধারণ দর্শক, আমার পয়েন্ট অফ ভিউটা আলাদা। এরকম হয় কি যে আমরা আশেপাশে এখন যে কাজগুলো দেখি, আমি তুমি আমি, ভালোবাসা, এগুলো ছাড়া কোনো কাজ নাই, এবং এর মধ্যে আমাদের তো বন্ধুত্বের একটা দারুণ রসায়ন থাকে, কেমিস্ট্রি থাকে, এবং সেটার অনেক গল্প থাকে, যেগুলো আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে খুব কম আসলেও সেটা হচ্ছে যে এই কি ছেলে মেয়ের বন্ধুত্ব দেখায় দিয়ে তারপরে সেটার মধ্যে কিভাবে যেন প্রেম ভালোবাসা চলে আসে, কিভাবে হ্যাঁ, মানে কেমনে যেন নিয়ে আসে। আপনার এই কাজটা একটু বন্ধুত্বের গল্প, সেখানে একটা ব্যাচেলর পার্টি হবে, তারপর সেইটা ঘিরে আরো কত রহস্য এবং কমেডি সবকিছু যুক্ত হয়েছে। না, এখানে প্রেমটা আসলে নাই। আচ্ছা, প্রেমটা একদমই নাই, বন্ধুত্বের প্রেমটা আছে। বন্ধুত্বের মধ্যে তাদের মধ্যে যে কেমিস্ট্রি ডেভেলপটা হয়, খুনসুটি হয়, ওই প্রেমটা আছে, কিন্তু এখানে কপতির প্রেমটা আসলে নাই। আচ্ছা, সেটাও একটা গল্প, এবং সেই গল্পটা অন্যান্য এখন যে প্রচলিত গল্পের আছে সেই গল্পের চেয়ে একটা ভিন্ন মাত্রা যুক্ত করে আপনাদের এই কাজটা, তাই কি? তাই শারমিন নাকি, আমি আসলে কেন দেখব দর্শক হিসেবে আপনার কাজ? আপনি একটা দুর্দান্ত পারফরমেন্স সেখানে করেছেন এবং আপনার প্রেজেন্সটা দুর্দান্ত ছিল, এবং যেই কি যেন একটা প্রচলিত শব্দ, আইটেম সং। সো আইটেম সং এ যখন আপনাকে দেখা যায়, কি যেন শব্দ মানে জানেন, এটাই ভালো লাগে। কেন দেখবো আপনাকে? আপনার আইটেম সং দেখার জন্য দেখবো, নাকি গল্পটা আছে ওর মধ্যে, একটা রসায়ন আছে এবং সবকিছু মিলে একটা দারুণ প্যাকেজ? প্রথমে তো আমি বলবো আসলে নিজের গুণগানই তো সবাই করতে চায়, আমি বলবো আমার আইটেম সংটা দেখার জন্য, কারণ এই প্রথম আমি আসলে আইটেম সং করছি, তো সেটার জন্য। আর ওই আইটেম সংটার জন্য দেখতে গেলে আসলে ভালো একটা গল্প দেখা হয়ে যাবে, আমি এটা বলবো। মানে আপনি আসলে মিষ্টির মধ্য দিয়ে একটা ওষুধ খাওয়ানোর একটা পরিকল্পনা করা হচ্ছে, তাই কি? ক্যাপসুলটার ভিতরে, মিষ্টির ভিতরে এই মিষ্টিটা খান, এটার মধ্যে আমি ওষুধ দিয়ে দেব, তাই কি? আচ্ছা, আমরা এই শোটা শুরু হওয়ার আগে দর্শক কথা বলছিলাম, আমাদের এই শোতে কোনো নায়ক নাই, কিন্তু এই কাজটার মধ্যে অনেকগুলো নায়ক আসলে যুক্ত, যারা আছেন এবং ভিলেন আছেন। আপনি কি ভিলেন? মানে আমি কি আপনাকে ভিলেন হিসেবে দেখার জন্য এই কাজটা দেখবো? না, আপনি আমাকে ভিলেন হিসেবে না, আপনি আমাকে দেখার জন্য কাজটা দেখার দরকার নেই। সর্বপ্রথম আপনি ওনাদের দুজনকে প্রশ্ন করছেন আমি কাজটা কেন দেখব, রাইট? সো আমি প্রশ্ন করতে চাই আপনি কাজটা কেন দেখবেন না, কোনো ওয়ে আছে? কারণ আপনি যে কাজটা দেখে নিজের বন্ধুদেরকে মিস করতে পারেন, আপনি একটা ব্যাচেলর পার্টিকে মিস করতে পারেন, আপনি একটা জীবনের একটা পার্ট যেটা আপনি কোনোদিন কাউকে বলতেও পারেননি, হয়তো লজ্জায়, বা বলতেও পারেন এত ওর সিচুয়েশন যে আসলে কারোর সাথে শেয়ার করা যায় না বন্ধু বান্ধব ছাড়া,
সেই জিনিসগুলো যখন একটা মানুষ রিলেট করতে পারবে, বন্ধুদের অ্যাডটা তো আমার সাথে হয়েছে, এই ঘটনাটা আমার সাথে হয়েছে, আমার এরকম একটা ফ্রেন্ডও আছে, সবাই যার যার বন্ধুকে বিভিন্ন ক্যারেক্টার এখানে খুঁজে পাবে। সো যে দেখবে না সে মিস করবে, আর যে দেখবে সে তার পুরনো বন্ধুদের মিস করবে। আপনি কি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছেন? ইয়েস, আমি ট্রুথ অ্যান্ড ডেয়ার মোটামুটি ওরকম। এবং এই গল্পটা কি ট্রুথ অ্যান্ড ডেয়ারে বলার মতো গল্প? হ্যাঁ, হতে পারে। ট্রুথ অ্যান্ড ডেয়ার, আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতে মানে ঘুমিয়ে গেছিলাম রাতের বেলা। আচ্ছা, ওইরকম একটা অবস্থা। আর মানে গল্পটা দেখলে মনে হবে যে আমরা কেউ কষ্টই করিনি। আচ্ছা, খুব আরাম করে শুটিংটা হয়েছে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা যে খুব আরাম করে করছি, তার জন্য আমাদের অনেক কষ্ট করা লাগছে। কিন্তু এই যে এই গল্পটা তো ধরেন আমাদেরই আশেপাশের গল্প, আপনারা যেগুলো নিয়েই কাজ করেন আমাদেরই তো গল্প, আমাদের সাধারণ মানুষেরই গল্প। আপনার ক্ষেত্রে কি এরকম ঘটেছিল কখনো? আমার ক্ষেত্রে এরকম কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি এরকম ঘটছে খুব আগে। তখন ব্যাচেলর পার্টি না হোক, ব্যাচেলর পার্টি বলতে আমি জীবনে ফার্স্ট টাইম কক্সবাজার গেছিলাম আর কি। আচ্ছা, তো ফ্রেন্ডরা মিলে, তো তখন এরকম হয়েছে যে আসলে গিয়ে আমরা উল্টাপাল্টা জিনিস খেয়ে ফেলাই, খেয়ে ফেলার পরে কারোর মাথা চেঞ্জ থাকে না। তো পরের দিন আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যাইতে পারি নাই। মানে ঘটনা আছে, পুরো ঘটনা বললে বাসায় তো ফিরতে হবে ভাই। এত বছরের চাপা গল্প আজকে বলে মার খেতে চাই না। আমরা তো এই জন্য ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছি। আপনাকে কোনটা দিব? ট্রুথ দিব না? আমি ডেয়ার করতে রাজি আছি। এইটা ট্রুথ আমি বলতে বাসায় তো মার খাবো, আর যে ফ্রেন্ড আমার সাথে ছিল ওরাও মারবে আমাদের। আচ্ছা, রাতকুর ভাই আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি যে গল্পটা নিয়ে কাজ করলেন, আমি যেহেতু শাওন মজুমদারকে জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা আমাদের সবারই দু একটা থেকে থাকে, আপনার ক্ষেত্রে কি আছে কিনা? আপনি সেক্ষেত্রে এটাকে পোর্ট্রেট করতে আপনার একটু ব্যাপারটা সহজ হয়ে গেল? সহজ বলতে আমার জন্য ব্যাপারটা খুবই সহজ ছিল, কারণ আমার যেই ফ্রেন্ড সার্কেল, আমার মানে এটা আমি লাকি যে আমার ফ্রেন্ড সার্কেল আমরা একদম শিশু 1, 2 থেকে শুরু করে আমরা অনার্স পর্যন্ত একসাথে পড়ছি, একই কলেজে পড়ছি। এরকম এমনও ঘটনা গেছে যে আমার দুইটা ফ্রেন্ড হয়তো অন্য কলেজের চান্স পাইছে, তারা একসাথে পড়ার জন্য ওই কলেজে ভর্তি না হয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছে। মানে একসাথে দীর্ঘ সময় থাকার কারণে আমাদের লাইফে প্রতি বছরই এরকম কোনো না কোনো ঘটনা ঘটতেছে। বন্ধুদের মধ্যে অনেক খুনসুটি, অনেক ইনসিডেন্ট, অনেক গল্প। আর আমরা খুব মানে ভ্রমণ প্রিয়। আমাদের হুটহাট প্ল্যান ছাড়া হয়ে যাইতো কি, চল কালকে আমরা কক্সবাজার চলে যাই। হুট করে চলে গেলাম, কোনো প্ল্যান নেই কিভাবে যাব না যাব, এবং ওখানে যাওয়ার পর একটার পর একটা ঘটনা ঘটতেছে। আবার হুট করে বলতেছি যে চল কালকে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। এরকম ঘটনা আমাদের লাইফের প্রচুর, এবং এই কারণে গল্পের ছোট ছোট যে কেমিস্ট্রি, ছোট ছোট যেই মজা, এইগুলা পিক করতে আমার অনেক সহজ হয়েছে, কারণ এইটার মধ্যে দিয়েই আমি এই জায়গায় আসছি। মানে আপনারও একটা সার্টেন পিরিয়ড অফ লাইফে এই ঘটনাটা ছিল? সার্টেন পিরিয়ড অফ লাইফ বললে ভুল হবে, এখনো এটা রানিং। কারণ যখন বন্ধু বান্ধব একসাথে হই তখন বয়সটা আসলে আমরা ভুলে যাই, আমরা বাচ্চা হয়েছে একদম জোশ। আচ্ছা, আমরা মানে আমাদের বয়েজ পার্সপেক্টিভ বুঝলাম, মানে এই ক্ষেত্রে গার্লস পার্সপেক্টিভও থাকে, এবং সেটা আমার ধারণা নাই, নিশ্চয়ই সেটার গল্পটা এরকম। আপনার ক্ষেত্রে এরকম ঘটনা কি ঘটেছে কিনা? আমার এই যে ও বলো না যে ওর ফ্রেন্ডরা এখনো পর্যন্ত মানে ওদের, আমার এটা খুব ভালো লাগে যে ওদের এত বয়স হয়ে গেছে কিন্তু ফ্রেন্ডশিপটা ওদের এখনো মানে বন্ডিংটা এখন খুবই ভালো। আমি হচ্ছি দর্শক হই, যা ঘটে ঘটনার দর্শক থাকি সব সময়। মানে আমার সাথে আমি বলতে পারবো এই ধরনের পার্টির মধ্যে আমি দর্শক থাকি না। সেই ক্ষেত্রে আপনাদের গার্লস হিসেবে গার্লসদের এরকম কোনো পার্টি হয় না আপনাদের? আসলে না, গার্লস আমি বলতে পারবো না, কারণ আমার আসলে কোনো মেয়ে বন্ধু নাই। আচ্ছা, এটা একটা অদ্ভুত, মেয়েদের কখনো মেয়ে বন্ধু থাকে না। না, অনেকে থাকে যারা জানো লাকি, যারা তাদের মেয়ে বন্ধু হয়ে যায়। তাই? হ্যাঁ, কিন্তু মেয়ে বন্ধু মানে ওই পার্টিতে আমি শিওর মারামারি চুলাচুলি ছাড়া কিচ্ছু হবে না। না, বিচিং হয় ওখানে। এই বিষয়ে আমরা তো সব ভুলে যাস, আড্ডা দিই। আড্ডা দেই, ওরা সব মনে করে আড্ডা দেয়। 1971 এ তুমি আমাকে এটা বলছিলি না? হয়তো একটা গল্প আছে না, মেয়েরা দুই মেয়ে একসাথে গল্প করতেছে যে আচ্ছা দোস্ত, আমরা যখন আড্ডা দেই আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বলি, তো ছেলেরা যখন আড্ডা দেয় ওরা কি নিয়ে কথা বলে? বলে আমরা যা নিয়ে কথা বলি ওরাও তা নিয়ে কথা বলে। তখন ওই পাশের ফ্রেন্ডটা বলতেছে, আল্লাহ, ছেলেরা এত খারাপ। আচ্ছা, এই বিষয়ে হ্যাঁ আপনি খুব ইনসাইট দিতে পারবেন, এই যে জোকস যেগুলো না। হ্যাঁ, মানে আমি ট্রাই করছি, মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, আপু মাইন্ড করবো না? না না না, কেন মাইন্ড করলে আমার কিছু করার নেই। মাইন্ড করলে মানে মেয়েদের ব্যাপারটা হয় কি, দেখবেন যে দুইটা আপনার বাসায় থাকলে এটা মানে রিলেট করতে পারবেন। বাসায় বসে আছি, আমার আম্মা আর পাশের বাসার আন্টি হাতে বাজারে ব্যাগ নিয়ে 2 ঘন্টা কথা কইতেছে, গেটের সামনে দাঁড়ায়।
তাই আমি 2 ঘন্টা ধরে একটু পর দেখতেছি কথা বলতে, তো শেষ পর্যন্ত না পায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি বলছি আম্মা আন্টি এনে ভিতরে এসে বসে কথা বলো, না রে বাবা হাতে অনেক কাজ, আড্ডা মারার সময় আমার এখন নাই। তারা কিন্তু 2.5 ঘন্টা কথা কইতেছে, তাদের হাতে অনেক কাজ। তো এই যে মেয়েদের মেয়েদের যখন গল্প শুরু হয় না, তারা সময়টা মাথায় রাখেন, গল্পটাই হলো আসল। যতক্ষণ গল্প চলবে ততক্ষণ। আপনি 2টা মেয়ে একসাথে 20 বছর জেলখানায় রেখে দেন, বেরোয় তারা বলবে বাসায় আসিস, গল্প আরো আছে। গল্পটা থাকুক, গল্পটাই আসলে থেকে যায়। রাহাত কবির ভাই, সেই গল্পে আপনি একটা ভিন্নতা এনেছেন। আমি ভিন্নতাটা একটু প্রকটভাবে দেখছি, কারণ এটা একটা সাহস। সাহস বলতে হচ্ছে, আমাকে মাফ করবেন যে আমি আসলে কাউকে এখানে ছোট করছি না, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সবাই দেখি যে আপনারা ডিরেক্টররা বা প্রডিউসাররা যখন কাজ করেন, একটা তথাকথিত ইমেজ থাকতে হয়, একটা পপুলারিটি ইমেজ, এবং সেটা হিউজ পার্সপেক্টিভে। আপনি আপনার কাস্টিংয়ে যারা করেছেন, মানে সবাই ভালো কাজ করে, আই শুড অ্যাডমিট, কিন্তু তারা ওই যে একটা ফ্রেমিংটা যে তথাকথিত সেলিব্রিটি কিংবা অনেক ফেমাস, অনেক জনপ্রিয়তার ক্যারি করে, ওই রকম ক্যারেক্টার নাই। মানে এইটা কি আসলে এখনকার সময় কন্টেন্ট বানানোর ক্ষেত্রে একটা সাহসের কাজ কিনা, এবং বাট যদি করেই থাকেন সেটা আসলে কেন করেছেন? নিশ্চয়ই আপনার একটা ইনসাইটস আছে। সাহসের কিনা বলবো এটা ঠিক এইভাবে ডেসক্রাইব করতে পারবো না, তবে আমি এই গল্পটা ভাবার ক্ষেত্রে এর আগেরও কিছু কাজ কিন্তু আমি এরকম কম্বাইন্ড গল্পই ভাবছি, যে একসাথে আমার 4-5টা যদি ক্যারেক্টার থাকে, অনেকগুলা কাস্টিং, অনেকগুলা ছেলে, অনেকগুলা মেয়ে, তাহলে ইনভলভমেন্টটা অনেক বেশি হয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে শুধু দুজনকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে ওইটার আশেপাশে না শুধু ওই ছোট ছোট চরিত্রগুলো, সাপোর্ট ক্যারেক্টার, এইটা হয়ে যায়। ক্যারেক্টারের যে ইম্পর্টেন্সটা এই জায়গায় হয়েছে কি, এখানে আসলে কোনো লিড কাস্টিং নেই। আচ্ছা, এখানে সবাই লিড, এবং দেখা গেছে যে গল্পটাকে দাঁড় করানোর জন্য সবার ইনভলভমেন্টটা, এখানে যে 2 সিনের ক্যারেক্টার যে করছে সেও অনেক ইম্পর্টেন্ট। ওখানে একটা ক্যারেক্টার, ওই 2টা সিনই ওখানে অনেক ইম্পর্টেন্ট। ছোট ছোট এরকম অনেকগুলো ইনসিডেন্ট ঘটে। মানে হয় কি যে রাতের বেলা তারা একসাথে পার্টি করে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতের ঘটনা তাদের কিচ্ছু মনে নাই, সব ভুলে গেছে। এবং ওইটার আউটবাস যেটা হয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর এক একটা ঘটনা তাদের সামনে আসতেছে, এবং সেগুলা তারা রাতে ঘটাইছে বলে সেটার আউটপুটটা ঘটতেছে। তো এইভাবে যখন একটার পর একটা ধাক্কা খায় এবং নতুন নতুন ক্যারেক্টার ঢুকে, ওই ক্যারেক্টারগুলো সবাই তখন আসলে অনেক মিশে যায়। এবং এইটাতে হয় কি, একটা প্রোডাকশনে একটা টিম ওয়ার্ক তৈরি হয়। আর নর্মালি ধরেন আমি 2 জনকে বেস করে যদি আগাই, তাদেরকে কেন্দ্র করে সবাই আগাচ্ছে, আমি এই প্রসেসে যেতে চাইনি। আপনার গল্পটার ক্ষেত্রে একটা রহস্য, মানে হোয়াট নেক্সট একটা সবাই এক্সপেক্ট করে, মানে প্রতি 2 সিন 3 সিন পরপরই বা প্রত্যেকটা সেগমেন্ট পরপরই হচ্ছে কি একটা হুক লাইন তৈরি হচ্ছে যে এইটার পরে কি হবে। আমি ভাবছি যে হ্যাঁ ওইভাবেই যাই, যে একটা জায়গায় গিয়ে যাতে দর্শক থেমে না যায়, না পরেরটা দেখি, আমি পরের ঘটনাটা দেখি। একটা রহস্য সমাধান হইতে হইতে আরেকটা রহস্য চলে আসতেছে। শারমিন, এই ক্ষেত্রটাতে যেহেতু আমরা বলছি যে একদম, আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি, আপনারা সবাই দুর্দান্ত কাজ করেন, অনেক পরিশ্রম নিয়ে কাজ করেন, কিন্তু ওই যে একটা তথাকথিত ইমেজ থাকে না, সেই ইমেজটা যখন ডিরেক্টর ক্যারি না করে, তখন এটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি চলে আসে অন্যান্য সকল আর্টিস্টের। এটা ইটস এ চ্যালেঞ্জ যে আমাকে এটা ভালো করতে হবে। মানে আপনার মধ্যে কি এই ব্যাপারটা ছিল যে আমাকে এই জায়গাতে ভালো করতে হবে, এবং সেক্ষেত্রে আপনি ইউ ট্রাইড ইউর লেভেল বেস্ট? হ্যাঁ, মানে একটা প্রেশার আমার ছিল, আমি বলবো সেটা হচ্ছে একটা মেন্টাল প্রেশার ছিল আমার। এটা ফিজিক্যাল তো ছিলই, আমার অ্যাক্সিডেন্টের পরে মানে অতটা তো স্ট্রেংথ আমার এখন নাই। প্রায় আমার 10 দিন হচ্ছে রিহার্সাল করে দেন হচ্ছে কাজ করতে, মানে কাজটা উঠাইতে হয়েছে। কিন্তু আলটিমেটলি যেটা মেন্টাল প্রেশার ছিল সেটা হচ্ছে যে আমাদের এই কাজটা শ্যুট করার সময়, মানে রিলিজ হওয়ার কিছুদিন, মানে এর আগেই কিন্তু আমাদের আরও 2টা মুভিতে আইটেম সং কিন্তু আসছে আমাদের, যেমন বললেন যে আমাদের সেলিব্রিটি। তো ওই জায়গা থেকেও কিন্তু একটা প্রেশার ছিল যে আমিও তো প্রথম একটা আইটেম সং করছি, এটা কেমন হবে, কেমন যাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভালোই আমার রেসপন্স, আমি ভালোই পাচ্ছি। আর আমার মনে হয় যে কি বলবো, মানে মিটিমিটি তারা যেটা বললাম আর কি, আমাদের মতো মিটিমিটি তারা আসলে এরকম চ্যালেঞ্জগুলো আসলে নেওয়া উচিত, চ্যালেঞ্জটা নেওয়া উচিত, রাইট। এবং সেটাতে আসলে দিন শেষে ভালো কাজ হয়। এবং আপনার কাছে এই যে চ্যালেঞ্জের ক্ষেত্রে বিস্তরভাবে আলোচনা করতে চাই, কিন্তু তার আগে আমি বিস্তরভাবে একটা ব্রেক নিতে চাই। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না।
দর্শক স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল জম্পেশভাবে। আমি একটু সন্মজুদ্দার আপনার কাছে ফিরতে চাই, যার সাথে বিস্তর আলোচনা করতে চেয়েছিলাম। বিস্তর আলোচনার ক্ষেত্রে রাহাত কবির ভাই যেমন করে বলছিলেন যে উনি আসলে একটা কনসিকুয়েন্স সাজাচ্ছিলেন, যে একটার পর একটা 2-3টা সিন পরপরই নতুন কিছু আসা এবং সেখানে একটা কমেডির একটা জোশ, একটা ইনপুট ছিল, যাতে করে মানুষের মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট হয়, আবার কমেডিটাও থাকে। সেই ক্ষেত্রে আপনার একটা বড় ধরনের, না চাইলেও একটা বড় ধরনের একটা দায়িত্ব থেকে যায়। মানে আপনি কি ওই দায়িত্বটা পালন করেছিলেন? আমি আসলে দায়িত্বটা পালন করতে চাইছিলাম, কিন্তু ভাই আমাকে একটা বাচ্চা ধরাই দিছে এবং সেই বেবিটা আমি মানে সব আর্টিস্ট নিয়ে কথা বলে, কিন্তু আমি ওই বাচ্চাটা আমি নাম জানি না, কি নাম, সুরা। ও এত দুর্দান্ত আমাদের সাথে মানে কোঅপারেট করছে, মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি। ও মানে সিনে একবারও কান্নাকাটি নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো ঝামেলা নাই। ও সারাক্ষণ আমার কোলে ছিল এবং ওর সাথে যতক্ষণ ও খেলছে সিনের সময়, মানে একটা বাচ্চা যে এত কোঅপারেটিভ হয় আমি মানে অবাক হয়ে গেছি। তার জন্য একটা জোরে আমি তখনও বলছিলাম যে আসলে ও দুর্দান্ত। ওই দায়িত্বটা আমি নিয়ে না, আমি আমার কমেডি হারাই গেছে। আমার ভিতরে তখন বাচ্চা তো চলে আসছে। আমি কয়েকটা সিনে দেখছি যে আমি ওর সাথে কথা বলতেছি, ওইটাও ওর সাথে দুষ্টামি কথা বলছে, ওগুলো চলে আসছে, মজাও লাগছে দেখতে। তো কমেডির জায়গাটা আমি তো সবসময় যেই জায়গায় যাই বা ওই জায়গায় ট্রাই করি যে আমার নিজের কিছু ইনপুট দেওয়ার। তো ওই জায়গা থেকে আমি ট্রাই করছি, যতটুকু দেওয়ার চেষ্টা করছি। যেমন যে আমাদের একটা সিন ছিল, সিঙ্গারা খাইতেছিলাম, অ্যানাউন্সমেন্ট চলতেছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে সিঙ্গারা থাকতেই পারে। তো সিঙ্গারা খাইতে, সিঙ্গারা নিয়ে আমার আর পার্থর একটা কথাবার্তা হয়ে গেছে। তো আই থিঙ্ক ওই পার্টটাও মজা হয়েছে। না, ওইটা ঠিক এরকম ছিল না। ওইটা ছিল কি, মাইকিং চলতেছে, সামনে হচ্ছে যে সাকিব বসা মাইকিং করতেছে। ওই সময় ওদের দুজনের খিদা লাগছে, তো ওদের তো কাজ নেই, পিছনে টমটমের পিছনে ওরা বসে আছে। তো পার্থ বলতেছে যে শর্ট চলতেছে, এখন কি খাবি? তো খাই, অসুবিধা কি, শর্ট চলতেছে, খাওয়া যায় না? ওরা ওটা সিনেমা মাঝখানে খাচ্ছে। আর ডান সাইডে হচ্ছে যে কে ছিল, প্রান্তর ছিল। প্রান্তর আবার জানে না যে ওরা পিছনে খাচ্ছে। এখন প্রান্তর অ্যাকশনে থাকা অবস্থায় পিছনে তাকায় যখন দেখতেছে কিরে দুটোটা সিঙ্গারা খাচ্ছে শর্টের মাঝখানে, প্রান্তরের এক্সপ্রেশনটা রিয়েল ছিল এবং রিয়েল এক্সপ্রেশনটাই আমি ওখানে লাগাইছি। প্রান্তরও ক্ষুধা লাগছে কি, তখন কিছু করার নেই, খাইতে পারবে না। আমরা পিছনে খাইতেছিলাম, তো বলতেছিলাম যে ফ্রেন্ড হারাই গেছে, মানে ওরা খুঁজতে ক্ষুধায় কি আমরা মরে যাবো নাকি, আমাদের তো খাইতে হবে, খা সিঙ্গারা, চল। এখন মন খারাপ করে সিঙ্গারা খাই, বলে মন খারাপ করে খা। আপনি কি সেই ক্ষেত্রে ধরেন আপনার যে স্বকীয়তা, সেই স্বকীয়তা নষ্ট করার জন্য আপনি কি বলতে পারতেন না তাকে, চৌধুরী সাহেব আমাকে ফিরিয়ে দিন আমার স্বকীয়তা? না, উনি আমাকে অনেক স্পেস দিছে, জায়গায় দিছে শোয়ার জন্য এবং পুরো রিসোর্টে আমরা অনেক স্পেস পাইছি। যতটুকু স্পেস পাইছি আমরা চেষ্টা করছি আর কি কাজে লাগানোর চেষ্টা করছি। কিন্তু কি কাজে লাগিয়েছেন সেটার জন্য আসলে দর্শককে দেখতে হবে যে কি কাজে লাগিয়েছে। শাওন মুখ খুলতেছে কেন? আর মুখ খুললে তো আপনারা বঙ্গ খুলবেন না, আপনাদের জন্য মুখ খুলছি না, আমরা মুখ বন্ধ রেখেছি, আপনারা বঙ্গ খুলবেন বলে। এক্স্যাক্টলি। কিন্তু এই যে মানে বলছিলাম না যে শাওন মজুমদার সাথে কথা বললেও ব্যাপারটা খুব স্বতঃস্ফূর্ত হয়, এবং সেইখানে আমি নিশ্চিত আপনারা যেমন একটা ঘটনার কথা বললেন, এরকম ঘটনা আরো ঘটেছে যেইটা হয়তো সিনের বাইরে। আমি এরকম একটা ছোট্ট ঘটনা শুনতে চাই যেটা খুবই ইন্টারেস্টিং। ভূমিকম্পের গল্পটা বলি। বলেন কি হয়েছে? রাতে হচ্ছে প্রথম দিন রাতে আমরা যখন শুটিং শেষ করি, সবাই তো তখন টায়ার্ড। আমি আমার টিমকে নিয়ে বসে পরের দিনের শিডিউলটাকে রিঅ্যারেঞ্জ করতেছি। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে পার্থ নেমে গেছে পুলে, পার্থর সাথে প্রান্তরও নামছে, আর কে ছিল, ইমেলও নামছে। এখন শাওনও নামবে। এখন শাওন পুলের কাছে এসে ঘুরঘুর করতেছে, কি ব্যাপার, নামস না কেন? ইমেল বলতেছে আরে নাম। এখন ও কনফিউজড হচ্ছে যে আমি কি টি শার্ট খুলে নামবো, টি শার্ট পরে নামবো? তো বলছে না, তুই টি শার্ট খুলেই নাম। এরপরে ও যখন টি শার্ট খুলে নামছে, মোটামুটি যখন ঝাপটা দিছে, পানি আর পুলে নাই, সব উঠে গেছে, মোটামুটি ছোটখাটো একটা সুনামি হয়ে গেছে। আমি মোটামুটি ভয় পেতেছিলাম, 4টা ছেলে, আমি কেন টি শার্ট ছাড়া নামবো নিচে পানিতে, 4টা ছেলে। আপনার ক্ষেত্রে কি এরকম ঘটনা আছে, বিশেষ করে আইটেম সংটা করার সময়? হ্যাঁ, সেটা তো মানে এত কষ্ট করে আমি নাচতেছিলাম যখন, মানে কি বলবো, 4 জন আমার সামনে বসা, 2 জন তো সানগ্লাস পরে রয়েছে, আর ও তো গ্লাস, মানে ওরা কি আমাকে দেখতেছে না। আচ্ছা, মানে আমি নেচে যাচ্ছিলাম যখন, আমার একটাবার মনে হয়েছে যে আমি কাদের সামনে নাচতেছি এত কষ্ট করে, আমার একবার দেখেও না, কারণ ওদের তো তখন ওদের সামনে ক্যামেরা নাই, ওদের কথা যদি থাকলে নাই দেখে থাকি আমরা।
এরপরে আমি তখন জিজ্ঞেস করছি ওদেরকে যে কি ব্যাপার দেখো না কেন, তো পার্থ হচ্ছে যে ও তো পুরো চশমা পরে চোখ দেখা যাচ্ছে না, সানগ্লাসও চোখ বন্ধ করেছে, প্রান্তরও সেম, ও একবার দুইবার যাও একটু তাকাইছিল, আর নিজেদের যখন ওদের শর্ট নিচ্ছিল তখন ওরা এমন ভাবে এক্সপ্রেশন দিচ্ছিল যেমন আমাকে খুব দেখতেছিল, মানে ওরা আমাকে দেখেই নেই, মানে আইটেম সং এটা হচ্ছে অভিযোগ আবার ফানও আর কি, যে কেন দেখলো না। আমরা পরে বঙ্গতে দেখছি তো। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই হচ্ছে যে এই যে আপনারা যারা মন দিয়ে অভিনয়টা করেন এদের তো নানান ধরনের চ্যালেঞ্জ নিতে হয়। আপনি ধরেন যে মানুষ হচ্ছে থিয়েটারে কাজ করা মানুষ, যে মানুষ মঞ্চে কাজ করেছে, সেই মানুষ ধরেন যখন কবি করে একটা আলাদা ধরনের পরিচিতি পায়, সেই ইমেজটা বর্ষণের যে চরিত্রটা সেটা যেমন, আবার আপনি যখন আইটেম সঙ্গে পারফর্ম করেন সেটা তো মানে অনেক ব্যবধান থাকে। মানে নিজেদেরকে প্রস্তুত করার জন্য কি করেন আপনারা যারা অভিনয়টা মনোযোগ দিয়ে করেন? প্রস্তুত করার জন্য যেটা করি, মঞ্চে তো আমরা রিহার্সালের একটা সময় পাই, আর যেটা আমাদের মানে স্ক্রিনের জন্য কাজ করতে গেলে আমরা তো ওভাবে আলাদা করে রিহার্সালের সময় পাই না, কিন্তু নিজেরা আমি যেটা করি পার্সোনালি, আমি ঘরের মধ্যে হচ্ছে যে ক্যারেক্টারটা নিয়ে একটু স্টাডি করি, স্ক্রিপ্টটা পড়ি, ওই কস্টিউমটা নিয়ে কিভাবে হবে একটু নিজে ভিজুয়ালাইজ করি যে এই ক্যারেক্টারটা কেমন হয়, মানে একটু ডিটেইলে ভাবি আর কি, নিজেই চিন্তা করি। আমি আপনার কাছ থেকে একটা মানে ছোট আবদারও করতে চাই যে বর্ষণের যে কোনো একটা ডায়লগ আমি আপনার কাছ থেকে এটা শুনতে চাই, ঠিক আছে? সেটার জন্য আপনাকে সময় দিলাম। তার আগে আমি একটু শান মজুমদার আপনার কাছে যেতে চাই যে আপনি যখন অভিনয়টা করেন আপনার ক্ষেত্রে তো আমার মনে হয় যে ন্যাচারাল যেটা আছে এটা করলেই আপনি হয়ে যান। না আপনি আলাদা প্রস্তুতি নেন? আমার ধারণা না। আমার প্রত্যেক সময় ভয় লাগে যে আসলে অভিনয় করার সময় ক্যারেক্টারটা নিয়ে আমি আসলে ভাবি যে আসলে এই ক্যারেক্টার কি আসলে ফান আছে কিনা, কারণ আমার যেটা হয় কি সিরিয়াস কিছু করতে গেলে ফান হয়ে যায়, এটা হলো আমার আবার মানে খুব খারাপ লাগে যখন আমি স্ক্রিনে দেখি নিজেকে যে একটা সিরিয়াস ডায়লগ ভাই আমার কাছে মনে হচ্ছে আমার কাছে ফানিই লাগতেছে, আমি কেন সিরিয়াস হইতে পারতেছি না। তো কোনো সিরিয়াস জায়গা বা ফানি জায়গায় তো আমি ফানি যদি জায়গা হয় সেখানে আমি ছেড়ে দিই যে আমি নিজের মতোই যা ইচ্ছে করবো। বাট যখনই কোথাও একটা সিরিয়াস কথা বলতে হবে, সিরিয়াস এক্সপ্রেশন দিতে হবে, তখন আমি খুব প্যারা খেয়ে যাই। আসলে এখন আমাকে সিরিয়াস থাকতে হবে, ওই সিরিয়াস থাকারই আমি এত ফান মনে হয় আমার কাছে। আমি জানি না ভাইয়া তো ক্যামেরায় দেখছে, আমি সিরিয়াস জায়গা যদিও ছিল না আমাদের গল্পে, আমার কোনো প্যারা হয় না, আমি শাওন মজুমদারই ছিলাম মোটামুটি। হ্যাঁ ওই ছিল, এবং ওর সাথে যখন এই কাজটা নিয়ে আমি আগে বেশ কয়েকবার কথা বলছি, প্রত্যেকটা আর্টিস্টের সাথে আমি ভাই স্ক্রিপ্টটা পড়ো, স্ক্রিপ্টটা পড়ে ফিডব্যাক দাও, স্ক্রিপ্টের ফিডব্যাক না পায় আমি ফাইনালি স্ক্রিপ্ট করব না। মানে আমার প্রসেসটাই ছিল যে আমি যে কোনোভাবে টেকনিক্যালি ওদেরকে একটু ইনভলভ করতে পারি কিনা। এখন হয় কি আমাদের এখনকার এটা জানি না, সব আর্টিস্টকে বলতেছি না, কিছু আর্টিস্ট আছে যে ধরেন স্ক্রিপ্ট পাইলাম, স্ক্রিপ্ট পাওয়ার পরে ওই স্ক্রিপ্টটা ফেলে রাখি, শুটিংয়ের আগের দিন স্ক্রিপ্টটা দেখি, আর কখনো কখনো সেটে এসে স্ক্রিপ্টটা দেখি হার্ড কপি নিয়ে, তো এর আগ পর্যন্ত পড়েই না। তো আমি প্রথমে ভাবলাম যে না আমার তো ইনভলভ করতে হবে, গল্পটা এখানে টিম ওয়ার্ক। তো প্রথমেই স্ক্রিপ্টটা পাঠাই, ওখানে আমি অনেকগুলো গ্যাপ রেখে দিছি যাতে ফাইন্ডিংসগুলো তারা পায়। ওই ফাইন্ডিংসগুলো দেখে এরপরে বলছি যে এটা পড়ো, পড়ে আমাকে ফিডব্যাক দিবা, ফিডব্যাক দেওয়ার পরে আমি ফাইনাল করব। এরপরে আরও 2-3 বার ফোন করছি। তো এইভাবে যোগাযোগটা হওয়ার পরে অন্যদের ব্যাপারেও ঠিকঠাক, বাট শাওন ওর উপরে এক্সপেকটেশনটা আমার একটু বেশি ছিল, যেহেতু তার একটা আলাদা একটা জায়গা আছে যে সে ফান্ডটাকে অনেক সুন্দরভাবে স্টাবলিশ করতে পারে। আমি বারবার বলতেছিলাম যে স্ক্রিপ্টটার জায়গায় আমার হয়তো তোমার কোঅপারেশন লাগবে। সেটে আসার পরে ওর সাথে এটা আমার প্রথম কাজ। সেটে আসার পরে যেটা হয়েছে, জাস্ট শাওনকে শুরু থেকেই যতটা স্পন্টেনিয়াস দেখছি, এবং এরপরে আমি আসলে ওকে কোনো জায়গায়, শাওন বলতে পারবো আমি কোথাও কিন্তু ওকে কোনো কারেকশন দেই নাই, যা দেখতেছি একদম ঠিকঠাক, এবং আমি ওই ন্যাচারাল অ্যাক্টিংটাই চাইছি। হি ইজ ডেফিনেটলি হি ইজ। আমি তাহলে একটু সরে যাই, তারপর আমি একটা আপনার লাইন করতে চাই, মানে এটা আপনার প্রথম কাজ নিশ্চয়ই শেষ না, তার সাথে না, তার সাথে এরপরে ব্যাক টু ব্যাক আরো 2টা কাজ, মানে এটা হইছে, এবারে হইতে হবে, সো আপনি তো সার্টিফিকেটটা পেয়ে গেছেন যে আসলে ঠিক আছে, সার্টিফিকেট পাইছি, কিন্তু ওই যে সার্টিফিকেটের স্ক্রিপ্টটা পাইনি আর কি। কাগজে কলমে সার্টিফিকেট লাগবে, মৌখিক সার্টিফিকেট সবাই দিয়ে যায় ভাই। সার্টিফিকেট আপনার কাছ থেকে কি এখন আমরা ওই ডায়লগটা একটু শুনতে পারবো, মানে যে কোনো একটা বর্ষণের? জি। এখনো নাচতে পারি, গাইতে পারি চটক আছে, আর 5টা লোকে দেখে বলেই তো দলে রেখেছে, যেদিন পারু হয়ে পড়ব সেদিন আর দলে রাখবে না, নিহাত ভালো মানুষই করে ঘরে পৌঁছে দেবে। থ্যাংক ইউ। মানে কবি আমার খুবই পছন্দের, তো এই জন্য আপনাকে আমি আবদারটা করলাম। সেই ক্ষেত্রে আমি একটা একটু 2023 ঘটনাটা যেতে চাই যে আপনার জন্য একটা চ্যালেঞ্জিং
মুহূর্ত আপনি পার করেছেন এবং সেইখান থেকে এই কাজগুলো এখনও আবার অনবরত করছেন, আবার নিজেকে আলাদাভাবে একটা নিজের জন্য একটা চ্যালেঞ্জ দাঁড় করানো, সেই ক্ষেত্রে আপনি মানসিকভাবে কতটুকু প্রিপারেশন নিচ্ছিলেন এটাও একটু আমার দর্শকদেরকে জানানো উচিত। যে কোনো ধরনের আমি জানি যে 2023-এর যে ঘটনাটা অনেকেই হয়তো জানেন দর্শক, যে বড় ধরনের একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, তার পরবর্তী সময়ে যে এভাবে কামব্যাক করা, এটার জন্য মানসিক শক্তি খুব প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি আসলে কি করেছেন, কিভাবে করেছেন, সেটা একটু ছোট করে যদি বলতেন। শুরুতে তো 6 মাস একদম টোটালি যখন হসপিটাল থেকে ঘরে আসি, একদম মানে কালো পর্দা দেওয়া অন্ধকার একটা রুমের মধ্যে আমাকে থাকতে হয়েছে, কারণ আমার স্কিনের ইউভি রে একদম মানে কি বলবো, লাইটারটাও আমার অনেক ক্ষতিকর ছিল। তো 6 মাসে যেটা হচ্ছিল কি, এটা সব বার্ন পেশেন্টেরই হয়, মানে ডিপ্রেশনে চলে যায়, অনেকে সুইসাইড অ্যাটেম্পও নেয়। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি হচ্ছে আমাদের মানে ট্রমা সেন্টারে আমাকে ডক্টর মানে সাজেস্ট করেছিল যে আপনি যাওয়ার পরে আপনি একটু সেশনটা নিয়েন। তো ওই সেশনটা নেওয়ার পরে হচ্ছে যে আমার যেটা মনে হলো কি, ওটাতে আমার মানে রিকভারি অনেকটা ছিল, ঠিকঠাক মতো মেন্টালি অনেকটা স্ট্রং হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে মনে হলো কি, সকালবেলা প্রত্যেকদিন তো ওই 6টা বাজে বের হয়ে রাত্রেবেলা ফেরার একটা ক্রেভিং আসলে রয়েই মানে গেছিল। তো তখন রাহাত আমাকে বললো যে তুমি একটা চাইলে কাজ করতে পারো, তুমি দেখো কাজ মানে করতে চাও কিনা। তো তখন প্রথম আমি শুরু করি ভয়েস দিয়ে, মানে অ্যাক্টিং। মানে আমি তো এখন ফিজিক্যালি ওই শক্তিটা আমার নাই যে আমি এখন শুটিং করব, ওই মানে কি লোডটা আমি নিতে পারবো। তো তখন আমি করলাম কি, ভয়েস হচ্ছে যে মানে ফিল্মের ভয়েসগুলো আমাদের ডাব হয় না, ওরকম আমি হচ্ছে যে কিছু ভয়েসগুলো দেওয়া শুরু করলাম, মানে অ্যাক্টিং এর ক্রেভিংটা মানে ছিলাম। হ্যাঁ, তো ওইভাবে যখন মানে কাজটা আস্তে আস্তে শুরু করলাম, তখনই আমার মনে হলো কি মানে মেন্টালি আরো নিজেকে হচ্ছে স্ট্রং করতে পারছি। যে না, 6 মাস যখন ঘরে ছিলাম ওই সময়টা বারবার মনে হতো যে আমি যখন বের হব সবাই আমাকে কিভাবে নেবে, কিন্তু এই 6 মাস পরে যখন আমি বের হয়ে আসছি, তখন আমার মনে হলো কি যে আমি আমার নিজেকে আগে অ্যাকসেপ্ট করে নিতে হবে, দেন দুনিয়া আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। তারপরেই আসলে আমার মানে মানসিক শক্তিটা মনে হয়, যখন আমি নিজেকে অ্যাকসেপ্ট করে নিতে পারলাম, তখনই আমার মানসিক শক্তিটা অনেক বেশি দৃঢ় হয়। তাহলে নিজের সাথে চ্যালেঞ্জটা আগে বেশি। থ্যাংক ইউ, মানে আপনার এই পজিটিভ ইম্প্যাক্টের জন্য এবং ইনসাইটসের জন্য, যেটা আসলে অনেকের জন্য দরকার, যে নিজের সাথে নিজেকে আসলে যুদ্ধটা করা, নিজের সাথে চ্যালেঞ্জটা নেওয়াটা খুব জরুরি। তবে দর্শক, আরই ফেমাসের আয়োজনে এই মুহূর্তে ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন, একঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন। রাত কবির ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই এইটা নিয়ে যে আমরা তো অনেক কাটাছেড়া করলাম, কিন্তু আপনি আসলে রিয়েল ইম্প্যাক্টটা কি পাচ্ছেন, দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন, কি বলছেন তারা? না, দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে ভালোই রেসপন্স আসছে। আবার যারা একটু ওটিটিমুখী না, তারা নিয়মিত আপডেটটা জানতে চাচ্ছে যে ইউটিউবে কবে আসবে। আচ্ছা। আর ওটিটিতে তো ডাটা সিস্টেম, তো ডাটাটা যেটা রেজাল্ট পেলাম যে এখন খুব ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে, এবং এটা নিয়ে অ্যাডভান্স চিন্তাও হয়তো আমরা করছি, সামনে হয়তো অন্য কিছু করব। তো সব কিছু মিলে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে। আর এটার সাথে অন্য একটা বিষয় আমি একটু অ্যাড করি, হয়তো এটা ছুটে যাবে, বলা হবে না। আপনি বলছিলেন না অনেকগুলো চরিত্র, 4-5টা চরিত্র, ওইভাবে কেন? একটা প্র্যাকটিস আমাদের দেশে খুব দরকার, সেটা হচ্ছে যে এটা শুনতে একটু হার্শ লাগলেও এটা সত্যি, যে আমরা স্ক্রিনে একসাথে সমমানের যারা আর্টিস্ট, সবাই একসাথে স্ক্রিন শেয়ার করতে চায় না। এক ধরনের ইনফিউরিটি কমপ্লেক্স কাজ করে, যে স্ক্রিন টাইম ওর কি বেশি হয়ে গেল, এই ঝামেলাটা। এবং আমি গত 2 বছর যাবত যে কটাই কাজ করেছি, আমার সবগুলোতে মাল্টিকাস্টিং, আমি 2 জনকে কেন্দ্র করে করিনি। এরকম মাল্টিকাস্টিং নিয়ে যখন করতে গেছি, প্রথম দিকে খুব প্রবলেম ফেস করছি, যে ওকে নিলে আর্টিস্টকে উনি থাকবে, ওনার কয়টা সিন, ওনার কি, এই ব্যাপারটা, এটা আসলে কনফিডেন্টের অভাব আমার কাছে মনে হয়েছে। কিন্তু দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের গল্প কিন্তু অনেক হিট, এবং অনেক বিগ সুপারস্টাররাই করতেছে। যে ধরেন কথার কথা অজয় আর যদি আমি বলি যে জন আব্রাহাম, একসাথে তারা স্ক্রিন শেয়ার করতেছে, তাদের কিন্তু এই ইনফিউরিটিটা নাই। আমাদের এই প্র্যাকটিসটা বাড়ানো উচিত। আমি যদি ভালো পারফর্মার হই,
আমার 10টা সিন লাগে না, আমার 2টা 3টা সিন হলেই এনাফ। এক্স্যাক্টলি। এই প্র্যাকটিসটা করে আমি এখন হয়তো একটা জায়গা করে ফেলতে পারছি যে হ্যাঁ আমি বোঝাতে সক্ষম হয়েছি যে ভাই তোমরা যে যারটা করতেছো এখানে তোমার 10টা 12টা 15টা দরকার নেই, 2-3টা জায়গায় যদি ইম্প্যাক্ট ফেলতে পারো তাহলেই হয়ে যাবে। তো এইটা তো শুধু আমি একলা করলে হবে না, এই প্র্যাকটিসের ভিতরে অন্য নির্মাতাদেরও আসা উচিত, ওই শুধু এক কেন্দ্রিক গল্পে না যে একদমই, মানে সেটা ছোট হোক কিন্তু ইম্প্যাক্টফুল হোক। তাহলে এরকম অনেক আমাদেরও উদাহরণ আছে। আমি যদি হুমায়ুন আহমেদের নাটকের কথা বলি, সেখানে কিন্তু ছোট ছোট অনেক অংশে যারা কাজ করেছেন, আমি একটা ক্যারেক্টারের কথা বলি যে মতি মিয়া, সেই মতি মিয়া এখন পর্যন্ত আমরা 90 দশকের শুরু থেকে দেখেছি, কিন্তু তার স্ক্রিনিং টাইমটা কতটুকু, কিন্তু উনি যে ইম্প্যাক্টফুল একটা মানে নিজেকে উপস্থাপন করেছেন সেটা কিন্তু আসলে বড় ব্যাপার। আখি এখানে একটু আসা যে যখন আমরা ওটিটি প্ল্যাটফর্মের কথা বলি তখন আসলে একটা এক্সপেকটেশন বেশি থাকে, এবং শিল্পীরও থাকে এবং একই সাথে দর্শকেরও থাকে যে আমি এখান থেকে একটা দারুণ ব্যাপার পাবো, এবং শিল্পীও চিন্তা করে যে এইখানে হয় না যে নাটকে অনেক সময় কম সময় থাকে, সেইটার সুযোগ আবার ওটিটিতে নাই, ওটিটি নিজেকে প্রমোট করার সুযোগ থাকে। আপনার কাছে কোনটা, মানে ওটিটি কি চ্যালেঞ্জিং মনে হয় নাকি আসলে ওটিটি কি আপনার কিভাবে আপনি মূল্যায়ন করবেন? ওটিটি আসলে আমি চ্যালেঞ্জিং বলবো না, কারণ আমাদের ওটিটির মধ্যেও কিন্তু অনেক কি বলবো হালকা গল্পেরও কাজ হয়, সব সময় যে খুব চ্যালেঞ্জিং কাজগুলো হয় তা না। আসলে গল্পটা যদি চ্যালেঞ্জিং হয়, প্ল্যাটফর্মটা আসলে কি হচ্ছে সেটা কোনো মানে মাইনে রাখে না, গল্পটাই আসলে আমার কাছে মুখ্য। সেই গল্পটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ওটিটিকে বলা হয় একটা দারুণ মাধ্যম, এবং এটাতে মানুষ এখন বেশি অভ্যস্ত হচ্ছে, বিশেষ করে করোনার পরে, এবং সেই গল্পে নানান ধরনের মিথস্ক্রিয়া থাকতে হয় এবং একটা টুইস্ট একটা ব্যাপার, আপনারা যেটাতে টার্মটা বলেন টুইস্ট থাকতে হয়। আপনাদের গল্পে অনেকগুলো টুইস্ট আছে। হ্যাঁ, আপনাদের গল্পে শেষের দিকে আরো বেশি বেশি টুইস্ট আছে নিশ্চয়ই। আমাদের গল্প তো প্রথম দিকে টুইস্ট, আমরা যারা খুঁজতেছি এই টুইস্টই খুঁজে পাইতেছি না সারাদিন। তারপর আমরা তো খুঁজতে লাস্টে সেই টুইস্টটা পাইছি, কিন্তু এই টুইস্ট খুঁজতে গিয়ে আমরা পাইছি, আমরা জ্যাকসন মির্জাকে পাইছি, আমরা একটা চোর পাইছি, আমরা একটা নারী পেয়েছি, একটা বাচ্চা পেয়েছি, টুইস্টের উপর টুইস্ট, মানে 8-10টা টুইস্ট আছে, লাস্ট সিন পর্যন্ত আমাদের টুইস্ট আছে। ফলে লাস্ট সিন পর্যন্ত এই টুইস্টটা দেখার জন্য কি করতে হবে? আপনার টুইস্ট করে বঙ্গতে ঢুকে যেতে হবে। আচ্ছা, এবং বঙ্গতে ঢুকে এবং সেটা ফিডব্যাকও আপনাকে খারাপ হলেও দেন, ফিডব্যাকটা দেন, তাই না? ভালো লাগে না, খুবই জাতা বানাইছে। ফিডব্যাক দেওয়া তো পৃথিবীতে সবচেয়ে সোজা কাজ, তাই না? আপনি যে কোনো কিছু দেখে একটা ফিডব্যাক দিয়ে দিতে পারেন, কিন্তু এটা ফিডব্যাক নেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা তো অনেক কঠিন। ওকে, এখন কি কি কাজ করছেন, মানে আর কি কি এরকম ফিডব্যাক সমৃদ্ধ কাজ আমরা পেতে যাচ্ছি? আমি 3টা সিরিয়াল করতেছি, তার মধ্যে 2টা বান্না ভাইয়ের আর একটা এনটিভিতে করতেছি। এরপরে যে ভাইয়ের সাথে 2টা কাজ হইলো, তারপরে আমার জব লাইফ আছে, বিজনেস আছে, এই সব মিলে আর কি এদিক ওদিক গল্প। এত টাকা কই রাখেন? আসতে দেন আগে, আমি আপনার কাছে রাখবো। আপনাদের কি কাজ আসছে রাত কবির ভাই, আপনার কি কাজ এখন আসছে বা আমার নতুন পরিকল্পনা কি? আমি আসলে সিরিয়াল মুখী না, আমি সিঙ্গেলই বেশি বানাই। তো এই তো সামনের মাসে আরেকটা প্রস্তুতি নিচ্ছি, একটু এরকম লাইট গল্পই, হয়তো আগামী মাসের এই মাসের শেষের দিকে হয়তো এটা শুটে যাবে। শারমিন? আমি আসলে এখন একদমই মানে আগের মতো রেগুলার কাজ করার ওই মানে ওই আসলে স্ট্রেংথটা আমার নেই, মানে এখন হচ্ছে যে গল্পটা একটু দেখে যদি হ্যাঁ আমি ওটা করতে পারি ওইভাবেই কাজ করছি আর কি। আচ্ছা, আমরা একদম শেষের দিকে রয়েছি। আমরা একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাজগুলো তো মানুষকে নানানভাবে অনুপ্রাণিত করে, ভালো লাগায়, কাদায়, হাসায়। তো আপনারা যখন কথা বলেন তখন হয়তো নানান ধরনের একটা ইতিবাচক পরিবর্তন হয়। আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। আপনাদের কাছ থেকে 2টা লাইন আমি শুনতে চাই দর্শকদের জন্য, যে বাংলাদেশটা ভালো রাখার জন্য আপনারা কিছু যদি বলেন। রাত কবির ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। ওরাই আগে শুরু করুক। আচ্ছা, শাওন ভাই। মানে সবচেয়ে বড় কথা, আপনি যে কোনো কিছু ভালো করতে হলে প্রথমে নিজের মেন্টালিটিটা ভালো করতে হবে। অন্যের দিকে আমার কথা হচ্ছে, আমরা সবাই বলি যে ও খারাপ করতেছে, ও ভুল করতেছে, এটা করার জন্য আঙুল তুলতে হয়। সো মনে রাখতে হবে, একটা আঙুল অন্য দিকে তুললে বাকি 3টা আঙুল কিন্তু নিজের দিকে থাকে। সো নিজে আগে শুধরাইলে দেখবেন যে এই আঙুলটাও নিজের দিকে নিয়ে আসেন। নিজে শুধরালে প্রত্যেকটা মানুষ যার জায়গা থেকে শুধরা যায় না, সব এমনি ঠিক হয়ে যাবে। আমি আসলে শহরের সাথে একমত। আমি এটাই বলতাম যে নিজেকে আসলে মানে আমি এভাবে বলতাম যে পজিটিভ ভাইবটা মানে নিজের মধ্যে যদি আমি পজিটিভ বলয় তৈরি করি, তাহলে মানে
ওই নেগেটিভ যেগুলো আসলে আমরা এখন নেগেটিভিটি তো আসলে একজন চুম্বকের মতো, একটা থেকে কিন্তু আরেকটাতে খুব দ্রুতই আকর্ষণ করে। তো ওইটা মনে হয় ওই পজিটিভ অরার কারণে মানে ভ্যানিশ হয়ে যাবে। আমি বলবো সবাইকে আসলে পজিটিভ ভাইবে থাকতে হবে। পজিটিভ ভাইবে থাকতে হবে। রাত কবির ভাই? আমি বলবো যে সব কিছুকে সহজভাবে দেখার জন্য। আমি যত টেকনিক্যালি চিন্তা করব, যত জটিলভাবে চিন্তা করব, তত সব কিছু জটিলতার দিকেই যাবে। আমি জীবনটাকে যদি সহজভাবে সুন্দরভাবে দেখি তাহলে সব কিছুই সহজ হবে। আমরা অনেক জটিলভাবে ভাবি, অনেক ক্রিটিক্যালি চিন্তা করি, ওই জায়গাতে না গিয়ে সহজভাবে দেখলে সবকিছু আসলে সুন্দর লাগে। সহজভাবে কি সাদা পাথরের মতো সহজ? গায়েব সাদা পাথর, সাদা পাথর ধুইতে দিছে কি বলো? সাদা পাথর ধুইতে নিয়ে গেছে, আবার রেখে দিতে। আচ্ছা, যাই হোক, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল, এবং আপনারা সামনে যে কাজগুলো করবেন সেগুলোর জন্য অনেক শুভকামনা। নিশ্চয়ই আরো ভালো ভালো কাজ আপনারা আমাদের মতো সাধারণ দর্শকদেরকে দিবেন এবং সেই প্রত্যাশা রইল, এবং সেই প্রত্যাশা রেখে এবং এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের আজকের আয়োজনটি আমরা শেষ করছি। দর্শক, যে কথা হচ্ছিল যে আসলে নিজেদেরকে বদলাতে হবে, এই দেশটা আমার প্রিয় বাংলাদেশটা, সেটি হচ্ছে আপনার আমার সকলের কৃত্য, সকলে মিলেই আমরা বাংলাদেশ। সেখানে শাওন মজুমদার বাংলাদেশ, শারমিন আখি বাংলাদেশ, রাহাত কবির বাংলাদেশ, সবাই কিন্তু আপনারা প্রত্যেকেই এক একজন বাংলাদেশ। ফলে আপনি যখন কোনো নেতিবাচক কাজ করেন সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে লেগে যায় যে বাংলাদেশ এটা করেছে। ফলে আপনার যে কাজটা করা দরকার, ইতিবাচক বেশি বেশি কাজ করুন, নিজেকে ভালো রাখুন, এবং আপনি যখন ভালো থাকবেন দেখবেন আপনার দেশটাও ভালো থাকে, কারণ আপনিই তো বাংলাদেশ। আপনি, আমি, সবাই মিলে বাংলাদেশ। এই বাংলাদেশটা ভালো রাখার দায়িত্ব আমাদের। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।